হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের চ্যাপ্টার 9 জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। তো জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কি? জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন refers to the way shapes, objects and structures are described mathematically and visually inside a computer graphics system. অর্থাৎ জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এমন একটা ওয়ে যার মাধ্যমে কোনো একটা শেপ, অবজেক্ট বা স্ট্রাকচারকে আমরা ডেসক্রাইব করতে পারি ম্যাথামেটিক্যালি বা ভিজুয়ালি কম্পিউটারের ভেতরে। ঠিক আছে? In form of the foundation of CAD, 3D modeling, animation and game development, আমরা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটাকে ইউজ করতে পারি। দিস রিপ্রেজেন্টেশন হেল্পস কম্পিউটার স্টোর, প্রসেস অ্যান্ড ডিসপ্লে অবজেক্ট অ্যাকুরেটলি। অর্থাৎ এই যে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, এর মাধ্যমে আমরা যেহেতু একটা কম্পিউটারের মাধ্যমে একটা 3D মডেলকে বা অ্যানিমেশনকে বা গেমকে ডেভেলপ করতে পারি, তার ফলে কী হয়, এটা আমাদের কম্পিউটারের মধ্যে স্টোর করতে সুবিধা হয়, প্রসেস করতে সুবিধা হয় এবং একটা অবজেক্টকে ডিসপ্লে করতে সুবিধা হয় এবং অবজেক্ট আমরা অ্যাকুরেটলি সে আমাদের স্ক্রিনে ডিসপ্লে করতে পারি। ঠিক আছে? এখন আমরা দেখব সিম্পল জিওমেট্রিক ফর্মস। কিছু আমাদের ফর্ম জানতে হবে, সিম্পল টার্ম আর কি। প্রথম টার্মটা হচ্ছে পয়েন্ট। পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট ইজ দ্য মোস্ট বেসিক জিওমেট্রিক এলিমেন্ট। ইট হ্যাজ নো লেন্থ, হাইট অ্যান্ড উইথ। অর্থাৎ এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের কি কোনো লেন্থ নাই, হাইট নাই, উইথ নাই। এটা হচ্ছে একদম বেসিক একটা জিওমেট্রিক এলিমেন্ট। তার লাইন কি? লাইন হচ্ছে এ লাইন কানেক্ট টু পয়েন্টস হ্যাজ ডিরেকশন অ্যান্ড লেন্থ। অর্থাৎ দুইটা পয়েন্টকে যেই চিহ্নটা দ্বারা কানেক্ট করা হয় সেটা হচ্ছে লাইন, এবং এখানে একটা ডিরেকশন আছে। হতে পারে লাইনটা এখান থেকে শুরু হয়ে এই পয়েন্টকে কানেক্ট করছে, বা এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টকে কানেক্ট করছে। অর্থাৎ কানেক্টিং যে পয়েন্টটা সেটাই হচ্ছে লাইন। তো এটা একটা নির্দিষ্ট লেন্থ থাকে, তাই না? যেটা হচ্ছে পয়েন্টের লেন্থ, হাইট বা উইথ থাকে না, কিন্তু লাইনের একটা লেন্থ এবং ডিরেকশন থাকে। তো এখন দেখব পলিলাইন। লাইন তো দেখলাম, তো পলিলাইন কি? এ পলিলাইন ইজ এ সিরিজ অফ কানেক্টেড লাইন সেগমেন্ট। অর্থাৎ একটা লাইন কি, দুটা পয়েন্টকে যে কানেক্টিং করা হয় সেটাই হচ্ছে লাইন, আর একাধিক লাইনের সমষ্টি বা সেগমেন্টই হচ্ছে পলিলাইন। ঠিক আছে? ইচ সেগমেন্ট কানেক্ট টু কনজিকিউটিভ পয়েন্টস। অর্থাৎ প্রতিটা লাইন তার করসপন্ডিং দুইটা পয়েন্টের সাথে কানেক্টেড থাকবে। যেমন দেখেন, এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা একটা লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা একটা লাইন, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা একটা লাইন। একাধিক লাইন এখানে আছে, কিন্তু কোনো লাইন কিন্তু কোনোটার সাথে ক্লোজড না, তাই না? এটাও কিন্তু ক্লোজড না, বা এটা কিন্তু ক্লোজড না। যে লাইনটা যেখান থেকে শুরু হয়েছে আবার সেখানে যে কিন্তু শেষ হয়নি। যদি এটা এরকম হতো যেখান থেকে আরেকটা লাইনে সেখানে মিলিত হয়েছে, তাহলে এটা কি ক্লোজড হয়ে যেত, তাই না? এই যে ক্লোজড ফর্ম যখন হয়ে যাবে তখনই আমরা সেটাকে বলবো পলিগন। দেখেন, এটা এখানে বলা হয়েছে এ পলিগন ইজ এ ক্লোজড শেপ ফ্রম বাই দ্য 3 or more লাইন সেগমেন্ট। 3 বা তার অধিক লাইন সেগমেন্ট যদি একত্রে মিলিত হয়ে কোনো একটা ক্লোজড শেপ তৈরি করে, তখন সেটাকে আমরা বলবো পলিগন, তাই না? দেখেন, এখানে একাধিক পয়েন্ট কী হয়েছে, একটার সঙ্গে একটা পলিলাইন দিয়ে কানেক্টেড, বাট সেটা কিন্তু ক্লোজড আকারে আছে, সেজন্য আমরা পলিলাইন বলবো না, এটাকে আমরা বলবো পলিগন। যদি এখানে কানেক্টেড না থাকতো, তাহলে আমরা এটাকে পলিলাইন বলতে পারতাম। যেহেতু কানেক্টেড, সেজন্য এটাকে আমরা বলবো পলিগন। ক্লিয়ার? এখন আমরা দেখব ওয়্যারফ্রেম মডেল। তো ওয়্যারফ্রেম মডেল কি? এ ওয়্যারফ্রেম মডেল কনসিস্ট অফ এজ, ভার্টিসেস অ্যান্ড পলিগনস। অর্থাৎ একটা ওয়্যারফ্রেম মডেলের মধ্যে অনেকগুলো এজ, ভার্টিসেস এবং পলিগন থাকবে। ঠিক আছে? এ ওয়্যারফ্রেম মডেল ইজ কল্ড এ পলিগোনাল নেট অর পলিগোনাল মেশ। ঠিক আছে? এই নামে ডাকা হয়। এখন হচ্ছে রিপ্রেজেন্ট এ পলিগোনাল নেট মডেল। এটা থিওরিটিক্যাল পার্ট, আপনারা মুখস্থ করে নেবেন। জাস্ট একটু হালকার উপর ধারণা দিয়ে দিচ্ছি। Explicit vertex list. The point P, X, Y, Z are the vertices of the polygonal net, stored in the order of which they would be encountered by traveling around the model. অর্থাৎ কী হয়, আমাদের ভার্টেক্সের যে লিস্টগুলো সেগুলো এখানে স্টোর করা হয়ে থাকে। Although this promised representation is useful for a single polygon, it is quite inefficient for a complete polygonal net because shared vertices are repeated several times. যেমন দেখেন, আমি যে আগের এক্সাম্পলটা দেখি পলিগনের ক্ষেত্রে, এখানে কী আছে দেখেন, এই যে এই পয়েন্টটার জন্য
হতে পারে এখান থেকে লাইনটা শুরু হয়ে এখানে আসছে, বা এই লাইনটা শুরু হয়ে এখানে আসছে। ভার্টেক্স কিন্তু একটা, তাই না? দুটো লাইনের জন্য যদি চিন্তা করি, যদি এই দুটো লাইন চিন্তা করি, এটার জন্য এই ভার্টেক্স, এটার জন্য এই ভার্টেক্স। আবার যদি চিন্তা করি আর একটা কানেক্টিং পয়েন্ট, এটার জন্য এই লাইনটা আসছে, এটার জন্য এই লাইনটা আসছে, তাই না? তাহলে এখানে কী হচ্ছে, একটা ভার্টেক্সের জন্য মাল্টিপল টাইমস লাইন আসতে পারে, অর্থাৎ রিপিটেড হতে পারে এখানে ভার্টেক্সগুলো। এই জন্য বলা হয়েছে যে এটা সিঙ্গেল পলিগনের জন্য বেটার, বাট যখন সেটা মাল্টিপল পলিগন হয়ে যায়, অনেক বড় কোনো স্ট্রাকচার, কমপ্লেক্স কোনো স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে এটা আমাদের জন্য ইনএফিশিয়েন্ট হয়ে যায়। ঠিক আছে, এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট দেখলাম, এখন দেখব পলিগন লিস্টিং কি। In this form of representation, each vertex is stored exactly once in a vertex list. অর্থাৎ পলিগন লিস্টে কী হয়, যে ভার্টেক্সগুলো মিলিয়ে একটা পলিগন, সেটাকে শুধু লিস্টিং করা হয়। তার ফলে কী হয়, অ্যাট দ্য মেন টাইম একবারই সেটাকে স্টোর করা হয়, যার ফলে রিপিটেড হলো যে এক্সপ্লিসিট মানে ভার্টেক্স লিস্টে সেই রিপিটেড হওয়ার বা ডুপ্লিকেট হওয়ার যে জিনিসটা, সেটা কিন্তু পলিগন লিস্টিংয়ে হতো না। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সপ্লিসিট এজ লিস্টিং। In this form of representation, we keep a vertex list in which each vertex is stored exactly once and one edge list is stored once. অর্থাৎ এখানে কি করা হয়, ভার্টেক্সগুলো লিস্ট করা হয়, অ্যাট দ্য মেন টাইম এজগুলো লিস্ট করা হয়। অর্থাৎ কোন কোন ভার্টেক্সের জন্য কোন কোন এজ দিয়ে সেটা কানেক্টেড হয়েছে, এই জিনিসগুলো এখানে স্টোর করা হয়ে থাকে। এবং এটা হচ্ছে সবচেয়ে জেনারেল ওয়্যারফ্রেম মডেল। তো এই যে লিস্টিংয়ের তিনটা পার্ট দেখলাম আমরা, যে এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট, পলিগন লিস্টিং আর এক্সপ্লিসিট এজ লিস্ট। এই যে তিনটা জিনিস আমরা একটা যদি এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমাদের এটা হচ্ছে পলিগন 1, এটা হচ্ছে পলিগন 2। কারণ দেখেন এই পার্টটা কানেক্টেড, অর্থাৎ এটা একটা পলিগন, তাই না? আবার দেখেন এই পার্টটা যদি চিন্তা করি এই সাইড থেকে, তাহলে এটাও কানেক্টেড, তাহলে এটা একটা পলিগন, তাহলে দুটো পলিগন, পলিগন 1, পলিগন 2। এই দুইটা পলিগন আবার দেখেন ভার্টেক্স 1, ভার্টেক্স 2, ভার্টেক্স 3, ভার্টেক্স 4, চারটা ভার্টেক্স দিয়ে কানেক্টেড। ভার্টেক্সগুলো আবার এজ 1, এজ 2, এজ 3, এজ 4, এজ 5, পাঁচটা এজ দিয়ে কানেক্টেড বা সেপারেটেড। ঠিক আছে, কানেক্টেড কী হবে, এগুলো দিয়ে কানেক্টেড, আর এটা দিয়ে সেপারেটেড। তো এখান থেকে আমাদেরকে ওয়্যারফ্রেম মডেলকে ডিফাইন করতে বলে বা ডিটারমাইন করতে বলে, সেক্ষেত্রে কী হবে দেখেন, প্রথমে আমরা কী করব, ভার্টেক্স লিস্টগুলো করব। P1-এর জন্য কোন কোন ভার্টেক্সগুলো দিয়ে আমাদের P1টা মানে পলিগন 1টা আসছে সেটা দেখি। তো পলিগন 1-এর ক্ষেত্রে ভার্টেক্স আসছে হচ্ছে V1, V2 আর V4, তাই না? দেখেন আমি এখানে ভার্টেক্স লিস্টের মধ্যে পলিগন 1-এর জন্য ভার্টেক্সগুলো লিখে নিয়েছি, ভার্টেক্স 1, ভার্টেক্স 2, ভার্টেক্স 4। এরপরে যদি পলিগন 2-র জন্য চিন্তা করি, তাহলে দেখেন কি কোন কোন ভার্টেক্স মিলাই পলিগন 2 আসছে, ভার্টেক্স 2, ভার্টেক্স 3, ভার্টেক্স 4, তাই না? তাহলে 2, 3, 4 লিখে নিয়েছি। এখন দেখেন ভার্টেক্স লিস্টে কী হলো, এই যে V2 পলিগন 1-এও ছিল, আবার দেখেন V4 এটাও পলিগন 1-এ ছিল, অর্থাৎ কী হলো, রিপিটেড আসলো, তাই না? এই জিনিসটা হচ্ছে বলা হচ্ছিল তখন। আচ্ছা, এরপর যদি দেখি এজ লিস্টগুলো তাহলে কীরকম হতে পারে। প্রথমে আমরা দেখি যে এজ 1-এর জন্য কোন কোন ভার্টেক্সগুলো বা কোন কোন পলিগনগুলো কাজ করছে। তো এজ 1-এর জন্য আমরা চিন্তা করি, এজ 1 হচ্ছে এই লাইনটা, তাই না? এখানে স্টার্টিং কত, V1, এন্ডিং পয়েন্ট কত, V2, অর্থাৎ ভার্টেক্স 1, ভার্টেক্স 2, এবং এটা কোন পলিগনের মধ্যে, এটা হচ্ছে পলিগন 1-এর মধ্যে। পলিগন 2-র সাথে দেখেন E1-এর কিন্তু কোনো কানেকশন নাই। তাহলে E1-এর মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের স্টোর করা হলো, ভার্টেক্স 1, ভার্টেক্স 2 এবং পলিগন 1, অর্থাৎ যেই পয়েন্ট থেকে তার শুরু হয়েছে এবং যেখানে যে শেষ হয়েছে লাইনটা, সেই লাইনটা দুটা ভার্টেক্স এবং সেই পলিগনটা আমরা স্টোর করলাম। যেহেতু P2 পলিগনের সাথে E1 কোনোভাবে কানেক্টেড না, যদি এরকমভাবে কানেক্টেড থাকতো তাহলে তো আমরা লিখতাম, কিন্তু যখন কোনো E1 থেকে কি পলিগন 2-তে কোনো লাইনে যাওয়া যায় না, তাই না? এই জন্য হচ্ছে P2 নট, উপরে হচ্ছে বার দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার দেখেন যখন E2-র জন্য চিন্তা করব, তাহলে E2-র এখানে পয়েন্ট কোন কোনগুলো কানেক্টেড, এই লাইনটার সাথে V2 আর V3, কিন্তু এটা দেখেন কোন পলিগনে, এটা হচ্ছে P2 পলিগনে, তাই না? অন্য কোনো লাইনের সঙ্গে কিন্তু এই E2টা কানেক্টেড না। এই জন্য হচ্ছে E2-র জন্য ভার্টেক্স হবে V2 আর V3, আর পলিগন হবে P2। P1-এর সাথে কিন্তু এটা কানেক্টেড না দেখে নট P1। ক্লিয়ার? আবার যদি আমরা এজ 3-র জন্য চিন্তা করি, ভার্টেক্স 4 আর ভার্টেক্স 3, আর এটা কোন পলিগনে, P2 পলিগনে, এটা এই সাইডটা।
তাই না? এই জন্য হচ্ছে V3 V4 আর P2 P1 এর সাথে এটা E3 কানেক্টেড না, এই জন্য P1 নট। যদি আমরা E4 চিন্তা করি, দেখেন এই যে এই লাইনটা, মিডল যে লাইনটা সেইটা, তাহলে কি হবে? এই পয়েন্টের জন্য কোন কোন ভার্টেক্স কানেক্টেড? V4 মানে V2 আর V4। আর এটা কোন পলিগন? দেখেন দুইটা কিন্তু সেপারেট করছে, সেই জন্য আমাদের দুইটাকে নিতে হবে, P1 P2 দুটাকে নিতে হবে। যদি এদিকে চিন্তা করি তাহলে P1, আর যদি এদিকে চিন্তা করি তাহলে P2, কারণ এটা হচ্ছে আমাদের সেপারেটেড এজ, তাই না? এই জন্য হচ্ছে দুটা পলিগনকে আমরা নিব। দেখেন V2 V4 P1 P2 E4 এর জন্য। আবার যদি E5 চিন্তা করি, E5 এর জন্য কী হচ্ছে? দেখেন E5 এর জন্য আমাদের কোন কোন পয়েন্ট আসবে? V1 V4 আর এখানে পলিগন 1, তাই না? এই জন্য V1 V4 পলিগন 1। যেহেতু E5 হচ্ছে আমাদের পলিগন 2 সাথে কানেক্টেড না, সেজন্য নট P2। তাহলে এজ লিস্ট করা হয়ে গেল। এরপরে আরেকটা কী ছিল? আরেকটা ছিল হচ্ছে ভার্টেক্স লিস্ট, এজ লিস্ট আর পলিগন লিস্ট, তাই না? তাহলে পলিগন লিস্ট কীভাবে হতে পারে? আমরা এখন দেখব কোন কোন এজ দিয়ে পলিগন 1 তৈরি হয়েছে এবং কোন কোন এজ দিয়ে পলিগন 2 তৈরি হয়েছে। তো দেখেন পলিগন 1 এখানে যদি চিন্তা করি, পলিগন 1-এ কোন কোন এজ আসছে? পলিগন 1-এ হচ্ছে E1 এজ আসছে, E5 এজ আসছে, এবং এখানে দেখেন আরেকটা ছিল সেটা হচ্ছে E4, তাই না? এই যে সেপারেট করছিল যেটা, এই যে একটাকে এখানে লিখলাম, দুইটা পলিগনকে আমরা নিছিলাম E4, এই জন্য P1-এও একবার আসলো। আবার যখন আমরা E5 এর জন্য চিন্তা করব, মানে সরি E5 তো না, P2-র জন্য চিন্তা করব, তখন কি হবে? আমরা P2-র জন্য অর্থাৎ পলিগন 2-র জন্য কোন কোন এজ দিয়ে কানেক্ট হতে পারছি? E2 E3 E4, দেখেন E2 E3 E4 লিখে নিয়েছি। আপনারা যদি চান এখান থেকেও করতে পারেন, এজ লিস্ট থেকেও। সেটা কীরকমভাবে দেখেন, যদি আমরা E1 দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি পলিগন কত? পলিগন 1, তাহলে পলিগন 1-এ E1 লিখে দিলাম। যদি E2 চেক করি তাহলে দেখতে পাচ্ছি কোন কোন পলিগন আছে, এখানে P2 আছে, তাহলে E2 P2-তে লিখে দিলাম। আবার যদি এটা চেক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে P2-তে আছে E3, তাহলে E3 P2-তে, তাহলে E3 P2-তে লিখে দিলাম। আবার দেখতে পাচ্ছি এখানে P1 P2 দুইটাতেই আছে E4, তাহলে E4 এখানে লিখে দিলাম, E4 এখানেও মানে P1 পলিগন P2 পলিগন দুটাতে লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছি E5-এ হচ্ছে পলিগন 1 আছে বাট পলিগন 2 নাই, তাহলে E5টা পলিগন 1-এ লিখে দিলাম। তাহলে আপনারা এজ লিস্ট থেকেও পলিগন লিস্ট তৈরি করতে পারেন, অথবা আপনারা যে চিত্রটা দেওয়া থাকবে কোশ্চেনে সেই চিত্র থেকেও পলিগন লিস্ট, এজ লিস্ট, ভার্টেক্স লিস্ট তৈরি করতে পারেন। ক্লিয়ার? তো আশা করি ওয়ারফ্রেম মডেল কীভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখব পলিহেড্রন। পলিহেড্রন কি? এ পলিহেড্রন ইজ এ 3D সলিড মেড অফ ফ্ল্যাট পলিগন ফেসেস। অর্থাৎ এখানে কি থাকে? তিনটা মানে ফেস থাকে বা তিনটা পার্ট থাকে, সেটা হচ্ছে ফেস বা পলিগন, এজ বা লাইন, ভার্টেক্স বা পয়েন্ট। অর্থাৎ ফেস বলতে কি বোঝায়? যেমন দেখেন এই চিত্রটা খেয়াল করেন, আমি একটু বাঁকা করে নিই খাতাটা। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এটা একটা ফেজ, এইটা একটা ফেজ, দুইটা ফেজ, তাই না? অর্থাৎ এই সাইডে একটা, এই সাইডে একটা। আবার যদি চিন্তা করি সামনে একটা, পেছনে একটা, এবং নিচে আর একটা, তল যেটা ফেজটার, তাহলে এখানে কয়টা ফেজ হলো? এখানে 5টা ফেজ হলো। এবার বলা হচ্ছে এজ হচ্ছে লাইনগুলো, অর্থাৎ যে কতগুলো লাইন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আর ভার্টেক্স কয়টা আছে? পয়েন্টগুলো, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অর্থাৎ একটা 3D অবজেক্টকে কত রকমভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাই হচ্ছে পলিহেড্রন। আবার দেখেন এখানে একটা কিউব আছে, তাই না? দেখেন এই কিউবটার কয়টা ফেজ? এটা একটা ফেজ, সামনে একটা ফেজ, অর্থাৎ বটম মানে সরি রেয়ার, ফ্রন্ট, রাইট, লেফট, টপ, বটম, তাই না? অর্থাৎ 6টা ফেজ থাকে একটা কিউবের। আবার দেখেন এজ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এজ আছে। ভার্টেক্স কয়টা আছে? ভার্টেক্স আছে হচ্ছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ক্লিয়ার? এরকমভাবে মানে একটা অবজেক্টকে কত রকমভাবে আমরা ভিউ করতে পারি, সেটা হতে পারে ফ্রন্ট ভিউ, হতে পারে রেয়ার ভিউ অর্থাৎ পিছনের ভিউ, সামনে থেকে এক ধরনের ভিউ, পিছন থেকে এক ধরনের ভিউ, রাইট সাইডে এক ধরনের ভিউ, লেফট সাইডে আর এক ধরনের ভিউ, টপ সাইডে এক ধরনের ভিউ, বটম সাইডে আর এক ধরনের ভিউ, তাই না? এই জিনিসটা হচ্ছে এখানে বলেছে। আবার দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখেন কয়টা ফেজ আছে বা পলিগন আছে? 1টা 2টা 3টা 4টা
5টা 6টা, সামনে একটা পিছনে একটা, অর্থাৎ 7টা 8টা। ক্লিয়ার? অর্থাৎ সামনে বলতে এইটা হচ্ছে সামনে, এই যে এই পলিগনগুলো হচ্ছে সামনে। আবার দেখেন এই যে পিছনের যে লাইনগুলো, অর্থাৎ এই যে আমি যেটা পেন দিয়ে মার্ক করছি এই লাইনগুলো হচ্ছে আমাদের পিছন সাইড, তাই না? এই জন্য বলা হয়েছে এখানেও 8টা ফেজ। আবার এখানে দেখেন এই পয়েন্টগুলো হচ্ছে ভার্টিসেস আর লাইনগুলো হচ্ছে এজ। এরকমভাবে আপনারা কোনো চিত্র থেকে খুব ইজিলি পলিহেড্রনটাকে ডিফাইন বা ডিটারমাইন করতে পারবেন। তো পলিহেড্রন কীভাবে কাজ করে এটা দেখার আগে দেখার বা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে পারি। সাপোজ এটা একটা ক্যালকুলেটর, রাইট? তো এখানে একটা ক্যালকুলেটরে কয়টা ভিউ হতে পারে দেখেন তো। একটা ক্যালকুলেটরে এটা হচ্ছে টপ ভিউ, উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এটা। নিচে যেটা আমি রাখলাম, নিচে যেটা, এটা হচ্ছে আমাদের রেয়ার ভিউ। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, নিচেরটা হচ্ছে রেয়ার ভিউ, অর্থাৎ ব্যাক সাইডের যে ভিউটা, অর্থাৎ এই পার্টটা, তাই না? এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে বটম ভিউ, এটা হচ্ছে রাইট সাইড ভিউ, এটা হচ্ছে লেফট সাইড ভিউ। অর্থাৎ একটা অবজেক্টের মিনিমাম 6টা ভিউ থাকে যদি সেটা 3D অবজেক্ট হয়ে থাকে। ক্লিয়ার? আশা করি আপনারা পলিহেড্রনটা কি সেটা বুঝতে পেরেছেন। তো এটা থিওরিটিক্যাল পার্ট, ওয়্যারফ্রেম মডেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখন আমরা চলে যাবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কার্ভ। এখন আমরা দেখব কার্ভের টপিক্সটা। তো কার্ভ কি? In computer graphics, a curve is an infinitely large set of points. There are 3 categories in curve. অর্থাৎ একটা কার্ভ এমন না যে সবসময় তাকে এরকমই হতে হবে। সেটা একটা যদি রাউন্ড শেপ হয়, আমরা যদি এদিক থেকে ভাঙি, এদিক থেকে ভাঙি, এদিক থেকে ভাঙি এবং এদিক থেকে ভাঙি, দেখেন এখান থেকে এই পয়েন্টটা, এটা হচ্ছে একটা কার্ভ। আবার এখান থেকে এই পয়েন্ট, এটা একটা কার্ভ। এখান থেকে একটা এই পয়েন্ট, এটা কার্ভ। এখান থেকে এটা একটা কার্ভ। তাহলে এটা কি? এটা ক্লোজড কার্ভ আমরা বলতে পারি, তাই না? এরকমভাবে কার্ভের বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, সেখান থেকে আমরা মেন 3টা ক্যাটাগরিতে এটাকে ভেঙে নিই। একটা হচ্ছে এক্সপ্লিসিট কার্ভ, একটা হচ্ছে ইমপ্লিসিট কার্ভ, আর একটা হচ্ছে প্যারামেট্রিক কার্ভ। তো প্রথমে দেখে নিই ইমপ্লিসিট কার্ভ কি। ইমপ্লিসিট কার্ভের ফর্মুলা হচ্ছে f of xy = 0। এখানে এফটা কি? এফটা হচ্ছে স্কেলার ফাংশন। স্কেলার ফাংশনের কাজটা কি? স্কেলার ফাংশন সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে, ঠিক আছে? দেখেন এখানে একটা কার্ভ আমি র্যান্ডম ড্র করেছি। তো এখানে যে পয়েন্টগুলো, এই কার্ভটার মধ্যে এই যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে মানে ইন বিটুইন যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে ইমপ্লিসিট কার্ভ। ক্লিয়ার? এবার দেখব এক্সপ্লিসিট কার্ভ। এক্সপ্লিসিট কার্ভের ফর্মুলাটা হচ্ছে y = f of x। অর্থাৎ দেখেন এই y এর মানটা কি? f of x এর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এখানে কি হয়? 2টা টাইপের ভ্যারিয়েবল থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এখানে y হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ f of x এর যে মানটা সেটার উপরে y এর মান ডিফাইন করা হবে। কিন্তু দেখেন f of x, x এর মান যে কোনো কিছু হতে পারে, তাই না? তাহলে এটা কি? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর f তো স্কেলার ফাংশন। তাহলে এখানে এটাই বলা হয়েছে যে y হচ্ছে x এর উপর ডিপেন্ড করছে। এই যে y হচ্ছে x এর উপর ডিপেন্ড করছে, কারণ x এর মানের উপর যেটা আসবে সেটা f of x করলে আমরা যে মানটা হবে সেটা হচ্ছে y এর মান হবে। ক্লিয়ার? আর একটা কার্ভ হচ্ছে প্যারামেট্রিক কার্ভ। প্যারামেট্রিক কার্ভের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে p of t = x of t, y of t। ক্লিয়ার? যে কার্ভ থেকে আমরা 2D বা 3D ট্রান্সফরমেশনে যে কোনো কার্ভ ক্রিয়েট করতে পারি সেটাই হচ্ছে প্যারামেট্রিক কার্ভ। আমরা এখন যেই কার্ভগুলো দেখব সেগুলো হচ্ছে সবই প্যারামেট্রিক কার্ভ, ঠিক আছে? অর্থাৎ এখানে 2D অর্থাৎ xy, যদি আমাদের 3D হতো তাহলে xyz আসতো সিমিলার ওয়েতে, অন্য কোনো কাজ নাই, ঠিক আছে? তা আসেন আমরা এখন সামনের দিকে আগাই। এখন আমরা দেখব বেজিয়ার কার্ভ। তো এটা হচ্ছে বেজিয়ার কার্ভ। This curve can be generated under the control of other points. It is defined by a set of points called control point. অর্থাৎ একাধিক পয়েন্টের সমন্বয়ে এই বেজিয়ার কার্ভ কিন্তু ক্রিয়েট করা হতে পারে। তো সেটার উপর বেস করে আমাদের বেজিয়ার কার্ভ মেনলি 3 ধরনের। একটা হচ্ছে লিনিয়ার বেজিয়ার কার্ভ, আর একটা হচ্ছে কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ, আর একটা হচ্ছে কিউবিক বেজিয়ার কার্ভ, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নিই লিনিয়ার বেজিয়ার কার্ভটা কী। তো এখানে দেখেন কন্ট্রোল পয়েন্ট 2। কন্ট্রোল পয়েন্ট কী জিনিস? কন্ট্রোল পয়েন্ট হচ্ছে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টই হচ্ছে কন্ট্রোল পয়েন্ট। অর্থাৎ এখান থেকে একটা কার্ভ আমাদের, সাপোজ এটা একটা
লাইন, তাই না? হতে পারে এটা একটা কার্ভ, কারণ দুটো পয়েন্টের সমন্বয়ে এই লাইনটা তৈরি হয়েছে কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে। এই জন্য এটা হচ্ছে লিনিয়ার বেজিয়ার কার্ভ। এখানে ডিগ্রি হচ্ছে 1। কেন 1? ডিগ্রির ফর্মুলা হচ্ছে n-1, অর্থাৎ যতগুলো পয়েন্ট তার থেকে 1 কম হবে। তাহলে 2 - 1 করলে আমাদের ডিগ্রি আসছে 1। এই জন্য আমাদের দুইটা পয়েন্টের জন্য, মানে কন্ট্রোল পয়েন্ট যেহেতু 2, কিন্তু আমাদের ডিগ্রি হবে যেহেতু 1 কম, সেজন্য হচ্ছে 1। ক্লিয়ার? এরপর হচ্ছে লিনিয়ার কার্ভ, বেজিয়ার কার্ভ তো দেখলাম। কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ, কন্ট্রোল পয়েন্ট হবে এখানে 3টা। দেখেন P0, P2, P1। এখানে কী ছিল? P0, P1 ছিল, এখানে আর একটা পয়েন্ট যুক্ত হয়েছে, তাই না? কিন্তু দেখেন যদি আমরা এখানে কোনো একটা পয়েন্টকে ধরি, তাহলে বেজিয়ার কার্ভে কী হবে? আমাদের কার্ভটা ওই পয়েন্টের দিকে একটু এগিয়ে যাবে, ঠিক আছে? মানে একটু কার্ভটা কীরকম হবে? এইটার দিকে টেনে যাবে, এরকম টাইপের হবে। ক্লিয়ার? এই জন্য বলা হয়েছে এখানে পয়েন্ট 3টা বেজিয়ার কার্ভে এটা সবচেয়ে বড় লিমিটেশন, যে একটা পয়েন্টকে যদি আমরা সরাই বা স্থানান্তর করি, সেক্ষেত্রে সেই কার্ভটা, মানে পুরো কার্ভটার শেপই চেঞ্জ হয়ে যায়। দেখেন এখান থেকে কার্ভটার শেপ কি চেঞ্জ হয়ে গেছে না? এটাই হচ্ছে বলা হয়েছে। তাহলে এখানে কন্ট্রোল পয়েন্ট কয়টা? 3টা, P0, P1, P2। তাহলে ডিগ্রি কত হবে? একটা কম, এটা হচ্ছে ডিগ্রি 2। এখন দেখেন কনভেক্স হাল, এই যে আমরা পয়েন্টগুলো যে লাইন দিয়ে ডিনোট করছি বা যে লাইন দিয়ে কানেক্ট করছি, সেটা হচ্ছে কনভেক্স হাল। এই কনভেক্স হালটা আমাদের যখন প্রপার্টিস পড়বো তখন এই টার্মটা আসবে, সেজন্য এখনই দেখিয়ে দিলাম। তো এই বেজিয়ার কার্ভের দুটো টাইপস দেখলাম, একটা হচ্ছে লিনিয়ার বেজিয়ার কার্ভ, একটা হচ্ছে কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ, আর একটা আছে সেটা হচ্ছে কিউবিক বেজিয়ার কার্ভ। কিউবিক বেজিয়ার কার্ভে কী হয়? আমাদের কন্ট্রোল পয়েন্ট হয় 4টা, সেজন্য আমাদের ডিগ্রি হয়, আমি ডিগ্রিটা এখানে লিখে দিই, ডিগ্রি হয় 3টা, অর্থাৎ যতগুলো কন্ট্রোল পয়েন্ট তার থেকে ডিগ্রির মান 1 কম হয়। দেখেন এখানে আমাদের 4টা কন্ট্রোল পয়েন্ট, P0, P1, P3, মানে P2, P3, ঠিক আছে? যদি আমরা পয়েন্টটা এখানে আনি, কার্ভটা কী হচ্ছে? এটার দিকে একবার টানবে এই জায়গাটায়, অর্থাৎ এটা কীরকম হবে? এই কার্ভটা হবে এটার দিকে একটু যাবে, যে আবার এইটার দিকে যাবে, যে তারপর এখানে আসবে। তো দেখেন আমাদের যে কার্ভ, সেটার থেকে এটা কি শেপ চেঞ্জ হয়ে গেল। যখন যেই পয়েন্ট আমরা বেজিয়ার কার্ভে নিব, সেই পয়েন্টের দিকে লাইনটা একটু সরে যাবে, যার ফলে আমাদের পুরো কার্ভটা গ্লোবালি তার শেপটা চেঞ্জ করে ফেলবে। অ্যাজ ইউজুয়াল এই যে দুটো পয়েন্ট আমরা কানেক্ট করেছি, এই পয়েন্টটা হচ্ছে কনভেক্স হাল, আবার এখান থেকে যে পয়েন্ট এখানে আসে এটা হচ্ছে কনভেক্স হাল। ক্লিয়ার? তো এই যে প্রপার্টিসগুলো আমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের এক্সামে এই প্রপার্টিসগুলোই লিখতে বলতে পারে। সেটা কি হচ্ছে? দে জেনারেলি ফলো এ স্পেস অফ কন্ট্রোল পলিগন হুইচ কনসিস্ট অফ সেগমেন্টস জয়েন দ্য কন্ট্রোল পয়েন্টস। অর্থাৎ এটা কি করে? একটা শেপ ক্রিয়েট করে, কার উপর বেস করে? একটা পলিগন, যেটা কনসিস্ট করে সেগমেন্ট অফ জয়েন্ট কন্ট্রোল পয়েন্ট। কন্ট্রোল পয়েন্টের উপর বেস করে একটা পলিগন বা একটা কার্ভ সে ড্র করে। দে অলওয়েজ পাস থ্রু এ ফার্স্ট অ্যান্ড লাস্ট কন্ট্রোল পয়েন্ট, অর্থাৎ ফার্স্ট থেকে শুরু করে লাস্ট কন্ট্রোল পয়েন্ট পর্যন্ত সে অবশ্যই তার কার্ভটাকে নিয়ে যায়। দে অলওয়েজ কন্টেন্ট ইন দ্য কনভেক্স হাল অন দেয়ার ডিফাইনিং কন্ট্রোল পয়েন্টস। অর্থাৎ এই যে আমরা অ্যাপ্রক্সিমেট যে পয়েন্টগুলো ধরে নিয়েছি, এখান থেকে যে লাইনগুলো এসেছে ডট ডট করে করে, এগুলো হচ্ছে কনভেক্স হাল, যেটা আমি একটু আগে বললাম, তাই না? কনভেক্স হাল প্রতিটা বেজিয়ার কার্ভে যদি সেটা কোয়াড্রেটিক বা কিউবিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই মেনটেন করে। দ্য ডিগ্রি অফ পলিনোমিয়াল ডিফাইন দ্য কার্ভ সেগমেন্ট ইন 1 লেস দেন নাম্বার অফ ডিফাইন পলিগোনাল পয়েন্ট। অর্থাৎ কী বললাম? যে আমাদের যতগুলো পয়েন্ট থাকবে, পয়েন্টের থেকে 1, মানে ডিগ্রির মান 1 কম হবে, তাই না? দেখেন এখানে 4টা পয়েন্ট, এখানে ডিগ্রির মান 3, এখানে 3টা পয়েন্ট, এখানে ডিগ্রির মান 2, এখানে 2টা পয়েন্ট, এখানে ডিগ্রির মান 1। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। দ্য ডিরেকশন অফ দ্য টেনজেন্ট ভেক্টর at the end point is same as that of the vector determined by first and last segment. অর্থাৎ দেখেন আমরা যদি এই ফিগারটা দেখি, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট। এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে, এটা কিন্তু এখানে শেষ হয়নি। আবার দেখেন এটার ক্ষেত্রেও এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হয়েছে, তাহলে একটা নির্দিষ্ট ডিরেকশন আছে যে এই পয়েন্ট না পাওয়া পর্যন্ত আমাদের কার্ভটা ড্র হবে। টেনজেন্ট ভেক্টরটাকে, টেনজেন্ট মানে হচ্ছে ডিরেকশন, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিরেকশনে সেই পয়েন্টটাকে যতক্ষণ পর্যন্ত কার্ভটা না ছুবে ততক্ষণ পর্যন্ত বেজিয়ার কার্ভ কমপ্লিট হবে না, ঠিক আছে?
The convex hull property of a Bezier curve ensures that the polynomial smoothly follows the control point. অর্থাৎ এই কনভেক্স হালগুলো কী করে, এই কনভেক্স হালগুলো এটা মিন করে যে আমাদের যে পলিনোমিয়ালটা বা যেই কার্ভটা সেটা অবশ্যই বেজিয়ার কার্ভকে ফলো করছে। কারণ দেখেন যখন আমরা বলছিলাম যে P1কে এখানে যদি নিই তাহলে কার্ভটা প্রথমে ছিল এরকম P0 থেকে P2 সোর্স ডেস্টিনেশন, তাই না? যখন P1 পয়েন্টটা আসে তখন কী হচ্ছে, আমরা জানি বেজিয়ার কার্ভে যেই পয়েন্টটার উপরে বেস করে পরবর্তীতে কার্ভ ড্র করা হয় সেই পয়েন্টের দিকে কার্ভটা গ্লোবালি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পয়েন্টটার দিকে কার্ভটা সরে যায়। দেখেন এখান থেকে এইখান এরকমভাবে চলে গেছে, কারণ এখানে P1টা তাকে টেনে নিচ্ছে এরকমভাবে। ক্লিয়ার? আবার দেখেন এখানে কী হয়েছিল, এখানেও সিমিলার ওয়েতে দুইটা পয়েন্ট থাকার কারণে এখানে একবার এই পয়েন্টটা এই লাইনটাকে ওর দিকে টানছে, আবার সেমভাবে যাচ্ছিল, দেন আবার এখানে আরেকটা পয়েন্ট পাওয়াতে সেটা তার দিকে টানছে। এই জন্য হচ্ছে এটাই বলা হয়েছে যে এটা যে বেজিয়ার কার্ভ মানে যে রুলসটা সেটা ফলো করে সেটা কনভেক্স হালটা খুব প্রপারলি আমাদেরকে মানে বুঝতে সাহায্য করে। এরপর হচ্ছে বেজিয়ার কার্ভ এক্সিবিট গ্লোবাল কন্ট্রোল মিনস মুভিং এ কন্ট্রোল পয়েন্ট অল্টার দ্য শেপ অফ দ্য হোল কার্ভ। অর্থাৎ দেখেন কী হয়েছে, আমরা যখন একটা শেপ চেঞ্জ করছি মানে পয়েন্ট চেঞ্জ করি তখন কী হচ্ছে পুরো কার্ভটার শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন এখানে চেঞ্জ করলাম কার্ভটা ছিল এরকম, যখন এই পয়েন্টের দিকে টান দিছে তখন কী হচ্ছে এখানে কার্ভের শেপটা চেঞ্জ হয়ে গেছে। আবার যখন এখানে টান দিচ্ছে এখানে কার্ভের সেটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পুরো কার্ভটা আগে যেরকম ছিল এখন কি সেরকম আছে, পুরো কার্ভটার শেপই চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো এটা মেনলি ছিল আমাদের বেজিয়ার কার্ভের 7টা প্রপার্টিস। তো এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন, এটা থিওরিটিক্যাল পার্ট। আমি একটু বুঝিয়ে দিলাম আপনারা যাতে জিনিসটা মুখস্থ করতে বা বুঝতে বা লিখতে সুবিধা হয় সেই কারণে। তো আমাদের এই চ্যাপ্টার থেকে যদি আসে তো এরকম টাইপের কোশ্চেন আসবে যে বেজিয়ার কার্ভ কী বা এই প্রপার্টিসগুলো লিখতে বলতে পারে, এরকম টাইপের কোশ্চেন। কোনো ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু এখানে নাই। এরপর আমরা দেখব বি স্প্লাইন কার্ভ। তো বেজিয়ার কার্ভের সঙ্গে বি স্প্লাইন কার্ভের ডিফারেন্সটা কি? বেজিয়ার কার্ভের সঙ্গে এটার সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে বেজিয়ার কার্ভে কী হতো যে পুরো একটা পয়েন্টের সাথে যদি আমরা মুভ করতাম পুরো কার্ভটার শেপই চেঞ্জ হতো। বাট বি স্প্লাইন কার্ভে কী হচ্ছে, একটা স্পেসিফিক পয়েন্টের মধ্যে আমাদের যদি পয়েন্ট মুভ করি তাহলে সেই কার্ভের শেপটা ওই জায়গাটায় চেঞ্জ হচ্ছে, পুরো বাকি যে কার্ভটা সেটা কিন্তু সেম থাকবে। যেমন দেখেন এইখানে কয়টা আছে, x1 x0 x1 x2 x3 4টা পয়েন্ট, তাই না? তো সাপোজ আমি এই x0 থেকে x1-এর মধ্যে এই যে P1 পয়েন্টটা এটাকে মুভ করে এখানে রাখলাম, তাহলে আমাদের কী হলো, কার্ভটা একটু P1-এর দিকে সরে গেল, জাস্ট এরকমভাবে সরে গেল। দেন এটা আবার এখানে এসে পরবর্তী যে কার্ভটা সেটা কিন্তু চেঞ্জ আর শেপ হলো না, জাস্ট যেই পার্টটার মধ্যে আমরা পয়েন্ট চেঞ্জ করছি সেই পয়েন্টটার দিকে কার্ভটা ওই পার্টটুকুতে স্পেসিফিক পার্টটুকুতে একটু P1-এর দিকে চলে গেছে, অন্য বাকি কার্ভ কিন্তু ঠিক আছে। আবার যেমন ধরেন যদি এটা চিন্তা করি, যদি আমরা P2কে এখানে নিয়ে আসি তাহলে আমাদের P2 যদি আমরা এখানে লিখি তাহলে কি হবে, আমাদের এই পার্টটা P2-র দিকে একটু হেলে যাবে এবং তারপর এখানে এসে মিলিত হবে। দেখেন এটার উপরে কিন্তু ইফেক্ট পড়েনি, এটার উপরে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি, তাই না? অর্থাৎ এখানে কী হচ্ছে, লোকালি আমরা কার্ভটাকে চেঞ্জ করতে পারছি। তো এখানে K-এর মান 2 বলতে কী বোঝাইছে, দেখেন আমরা দুইটা পয়েন্টের মধ্যে পয়েন্টগুলো চেঞ্জ করছি। দেখেন এখানে যখন P1-কে চেঞ্জ করছে তখন কী হচ্ছে, দুটো পয়েন্ট x0 x1। যখন P2-কে যদি চেঞ্জ করি তাহলে কী হচ্ছে x1 x2। আর যদি P3 পয়েন্ট চেঞ্জ করে এখানে নিয়ে আসে তাহলে কী হচ্ছে x2 x3। এরকম দুইটা করে পয়েন্টের মধ্যবর্তী স্থানে আমরা কার্ভটার শেপ চেঞ্জ করতে পারছি। এটা হতে পারে 3, হতে পারে 4, সেটা কার্ভের যতটা লেন্থ তার উপর ডিপেন্ড করে আমরা নিব। ঠিক আছে? তো এখানে দুটো টার্ম আছে, সেটা হচ্ছে বেসিক ফাংশন। বেসিক ফাংশন কি, সেট অফ মানে কি বলবো, এই যে এই জিনিসটা আর কি, যে C1 B1 x C2 B2 x এবং Cn Bn x, অর্থাৎ অনেকগুলো জিনিসের সমষ্টি বা সেট ফাংশনকে আমরা বেসিক ফাংশন বলে থাকি। তো এখানে আমাদের কম্পিউটার গ্রাফিক্সের ভাষায় কন্ট্রোল পয়েন্টকে PI দ্বারা এবং বেসিক ফাংশনকে BI দ্বারা, আই বলতে মান চেঞ্জ হবে, আর টি তো আমাদের টেনজেন্ট ভেক্টর বা ট্রান্সফরমেশন আর কি, যাই বলেন না কেন। তাহলে প্রবাবিলিটি অফ টি, এটা কম্পিউটার গ্রাফিক্সের জন্য তার বেসিক ফাংশনটা হচ্ছে প্রবাবিলিটি অফ টি ইকুয়াল টু P0 B0 P1 B1 T প্লাস ডট ডট Pn Bn T।
মান চেঞ্জ হতে পারে। এখানে বিআই অর্থাৎ এই যে বেসিক ফাংশন বিআই এর মান যত বেশি হবে কন্ট্রোল পয়েন্ট পিআই কার্ভটাকে তত বেশি তার নিজের দিকে টানবে। অর্থাৎ আমাদের যে বেসিক্স পয়েন্ট সেটা যত বেশি হবে কন্ট্রোল পয়েন্টটার দিকে কার্ভটা তত বেশি টানবে বা শেপটা তত বেশি তার দিকে চলে যাবে যখন আমরা কোনো পয়েন্টকে মুভ করাবো। তো এখন দেখেন এই যে টি এর মান কখনোই শূন্য থেকে ছোট বা সমান হবে না এবং একের থেকে বড় বা সমান হবে না। ক্লিয়ার? টি এর মানটা মাঝামাঝি থাকবে। তো এটা দ্য প্রপার্টিস দ্য সাম অফ বি স্প্লাইন বেসিস ফাংশন ইজ অলওয়েজ প্যারামিটার ভ্যালু ইজ 1। এটা সবসময় প্যারামিটার ভ্যালু 1 থাকবে। ইচ বেসিস ফাংশন ইজ পজিটিভ অর 0 ফর অল প্যারামিটার ভ্যালুস। অর্থাৎ প্যারামিটার ভ্যালুগুলো অবশ্যই পজিটিভ অথবা নন জিরো হতে হবে, মানে পজিটিভ অথবা জিরো হতে হবে। জিরোর নিচে হলে কি সেটা নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে, তাই না? মানে নন জিরো হওয়া যাবে না, জিরো অথবা পজিটিভ হতে হবে। ইচ বেসিস ফাংশন হ্যাজ প্রিসাইজলি ওয়ান ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ একটা বেসিস ফাংশনে মধ্যে একটা ভ্যালুই মানে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু একটা থাকতে হবে। সেটা কীরকম দেখেন যে অন্ততপক্ষে একটা থাকতেই হবে, একটা না থাকলে কিন্তু হবে না। একটা থাকলেও আমরা বেসিস ফাংশনকে কাজ করাতে পারি। যেমন দেখেন এখানে হয়েছে একটা করে হলেও থাকতে হবে, একটা পয়েন্ট হলেও থাকতে হবে সেটার ক্ষেত্রে। আবার দ্য ম্যাক্সিমাম অর্ডার অফ দ্য কার্ভ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভার্টিসেস ডিফাইনিং পলিগন। অর্থাৎ কতগুলো অর্ডার হবে সেই কার্ভে সেটা কার উপর ডিপেন্ড করে, ইকুয়াল টু নাম্বার অফ ভার্টিসেস, মানে ওই কার্ভটাতে কতগুলো ভার্টেক্স তার নাম্বারের উপর ডিপেন্ড করে অর্ডারটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়। The degree of B-spline curve, B-spline polynomial is independent on the number of vertices of polygon. অর্থাৎ আগে যেরকম ছিল বেজিয়ার কার্ভে যে আমাদের যতগুলো পয়েন্ট তার ঠিক একটা কম হচ্ছে ডিগ্রি, তাই না? 3টা হলে ডিগ্রি 2, 4টা হলে ডিগ্রি 3 এরকম ছিল। বাট এখানে কী হচ্ছে আমাদের যে কয়টা ভার্টেক্স সেটার উপর ডিপেন্ড করে আমাদের ডিগ্রিটা ডিফাইন করা হয়ে থাকে। এখানে কোনো মানে ডিগ্রি একটা কম হবে বা বেশি হবে এরকম কিছু না, যে কয়টা ভার্টেক্স সে কয়টা ডিগ্রি হবে। B-spline allows the local control over the curve। অর্থাৎ B-spline কী করে লোকাল কন্ট্রোল। কেমন দেখেন আমরা এখানে লোকাল কন্ট্রোল করেছি x0 থেকে x1 এই পার্টটুকুর মধ্যে P1 পয়েন্টটা আছে। P1 পয়েন্টে যদি আমরা এখানে মুভ করে তাহলে শুধুমাত্র এই অংশটুকু চেঞ্জ হচ্ছে, বাকিটুকু চেঞ্জ হচ্ছে না। আবার যদি x1 থেকে x2 এর মধ্যে যদি চিন্তা করি এখানে P2কে যদি আমরা এখানে মুভ করি তাহলে কার্ভটা এখানে একটুখানি সরে যাচ্ছে, বাট বাকি কিন্তু চেঞ্জ হচ্ছে না। এরকমভাবে আমরা বলতে পারি যে আমরা B-spline কার্ভে লোকালি কার্ভটাকে মুভমেন্ট করাতে পারি বা তার শেপটাকে চেঞ্জ করতে পারি। তো এখানে হচ্ছে লিমিটেশনস অফ বেজিয়ার কার্ভ। তো বেজিয়ার কার্ভের লিমিটেশনগুলো কী ছিল সেটা গ্লোবালি কন্ট্রোল হতো, অর্থাৎ একটা পয়েন্টের জন্য সরাতাম পুরো কার্ভটার শেপটাই গ্লোবালি চেঞ্জ হয়ে যেত। তারপরে হাই ডিগ্রি কমপ্লেক্সিটি, যখন অনেক বড় বা কমপ্লেক্স শেপ হতো সেই ক্ষেত্রে ডিগ্রি নির্ধারণে বেজিয়ার কার্ভে একটা লিমিটেশন ছিল। কারণ আমরা জানি যতগুলো ছিল পয়েন্ট ছিল সেই পয়েন্টের থেকে মানে মান হচ্ছে 1 কম হবে। কিন্তু এখন যখন কমপ্লেক্স কোনো শেপ হবে তখন আমাদের কি হবে ওই যে পয়েন্টগুলো খুঁজে পেতে কষ্টসাধ্য হয়ে যাবে, যার ফলে আমাদের ডিগ্রির মানটা তখন এলোমেলো হয়ে যেতে পারে বা খুঁজে পেতে খুব কষ্ট হতে পারে বা কমপ্লেক্সিটি বেড়ে যাবে আর কি। এরপরে কি ডিফিকাল্টি ইন লোকাল শেপিং, অর্থাৎ লোকাল যে শেপগুলো আমরা চেঞ্জ করলাম B-spline কার্ভে সেটা কিন্তু বেজিয়ার কার্ভে করা যেত না, সেটা কিন্তু গ্লোবালি চেঞ্জ হতো। এটা হচ্ছে তার লিমিটেশনসগুলো। তো এই লিমিটেশনগুলোকে কে ওভারকাম করছে? এই লিমিটেশন মানে বেজিয়ার কার্ভের লিমিটেশনগুলোকে ওভারকাম করছে হচ্ছে B-spline কার্ভ, তাই না? তো এই যে হাউ B-spline কার্ভ ওভারকাম বেজিয়ার লিমিটেশনস সেটা কীরকমভাবে লোকাল কন্ট্রোল। প্রথম কাজটাই হচ্ছে সে কী করছে লোকাল কন্ট্রোল নিয়ে নিচ্ছে, কারণ আমাদের বেজিয়ার কার্ভে কী হতো গ্লোবালি চেঞ্জ হয়ে যেত, তার ফলে খুব মানে শেপটা পুরো চেঞ্জ হয়ে যেত। B-spline কার্ভ কী করলো যে প্রতিটা সেগমেন্টকে সে ভাগ করে নিছে। ওখানে যেরকম K এর মান 2 ছিল, 2টা পয়েন্টের মধ্যে কন্ট্রোল পয়েন্টের মধ্যে আমরা P এর মান চেঞ্জ করছিলাম। এরকমভাবে একটা K এর মান ফিক্সড করে নেয়, যার ফলে ওই নির্দিষ্ট পয়েন্টগুলোর মধ্যে আমরা একটা পয়েন্টকে মুভমেন্ট করার মাধ্যমে কার্ভের শেপটাকে চেঞ্জ করতে পারি লোকালি। মানে যেই অংশটুকু নিয়ে কাজ করবো বা যেই সেগমেন্ট নিয়ে কাজ করবো সেই সেগমেন্টটাই আমাদের চেঞ্জ হবে, বাকি রেস্ট যে কার্ভটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, আনচেঞ্জড থাকবে। ঠিক আছে। ডিগ্রি অ্যান্ড নাম্বার অফ ভার্টেক্স, অর্থাৎ বেজিয়ার কার্ভে কী হতো আমাদের ডিগ্রির মানটা আগের থেকে মানে যতগুলো দেওয়া ছিল আমাদের কন্ট্রোল পয়েন্ট তার থেকে 1 কম হতো, বাট এই B-spline কার্ভে কী হচ্ছে
যতগুলো ভার্টেক্স ততগুলোই তার ডিগ্রি, অর্থাৎ যতগুলো পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট যতগুলো হবে ওটাই তার ডিগ্রি। এখানে কোনো মানে ডিগ্রির মান এক কম বেশি হবে না, যেটা হচ্ছে আগে হচ্ছিল বেজিয়ার কার্ভে। আর এটা হচ্ছে কি ফ্লেক্সিবল কার্ভ জেনারেশন। বেস প্ল্যান কার্ভ দ্বারা খুব ইজিলি যে কোনো ধরনের কমপ্লেক্স ডিজাইন বা লঙ্কার কোনো একটা ডিজাইন খুবই সহজে করতে পারি, কারণ এটা ফ্লেক্সিবল, তাই না? কারণ সাপোজ আমরা একটা কার্ভ শেপ ড্র করে ফেললাম, সেটাকে যদি আমরা বি স্প্লাইন কার্ভ যে এটা সেটা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যেটা কোনো একটা সেগমেন্টকে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় শেপ অনুসারে, তাহলে আমরা সেটাকে লোকালে চেঞ্জ করতে পারবো, যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মানে ডিফাইন করে বা ফ্লেক্সিবিলিটিকে উপস্থাপন করে বি স্প্লাইন কার্ভ, তাই না? তো এটা ছিল মেনলি আমাদের বেজিয়ার কার্ভ এবং বি স্প্লাইন কার্ভ। এখান থেকে মেনলি এরকম টাইপের কোশ্চেন আসবে যে আমাদের প্রপার্টিসগুলো লিখতে বলতে পারে, বা বেজিয়ার কার্ভের লিমিটেশনগুলো কী, বা সেখান থেকে আমরা বি স্প্লাইন কার্ভ কীভাবে সেটাকে ওভারকাম করেছে, এই টাইপের কোশ্চেনই এখান থেকে থিওরিটিক্যাল পার্ট আসবে। নিজ দায়িত্বে একটু মুখস্থ করে নেবেন। এখন দেখব হচ্ছে হারমিট কার্ভ। তবে হারমিট কার্ভের কোনো প্রপার্টিস পড়া লাগবে না, জাস্ট এখান থেকে যেটা কোশ্চেন আসে তাহলে ডেরিভেশনটাই আসবে। তো আমি ডেরিভেশনটা দেখিয়ে দিচ্ছি। হারমিট কার্ভ হচ্ছে এক ধরনের প্যারামেট্রিক কিউবিক কার্ভ, অর্থাৎ আমরা যে কার্ভগুলো দেখেছিলাম এতক্ষণ বেজিয়ার কার্ভ অ্যান্ড বি স্প্লাইন কার্ভ, সেগুলো হচ্ছে প্যারামেট্রিক কার্ভ, আর এই হারমিট কার্ভটা হচ্ছে প্যারামেট্রিক কিউবিক কার্ভ, ঠিক আছে? কারণ টি এর সর্বোচ্চ পাওয়ার 3 হবে, এর বেশি হওয়া যাবে না। তো প্যারামেট্রিক কিউবিক কার্ভের জেনারেল ফর্ম হচ্ছে এক্স অফ টি ইজ ইকাল টু এ এক্স টি কিউব প্লাস বি এক্স টি স্কোয়ার প্লাস সি এক্স টি প্লাস ডিএক্স। ওয়াইটির ক্ষেত্রে এ ওয়াই টি কিউব প্লাস বি ওয়াই টি স্কোয়ার প্লাস বি ওয়াই টি প্লাস ডিওয়াই। জেড অফ টির ক্ষেত্রে কী হবে, এ জেড টি কিউব প্লাস বি জেড টি স্কোয়ার প্লাস বি জেড টি প্লাস ডিজেড। ক্লিয়ার? এখান থেকে আমরা সি এর মান অর্থাৎ সহগ যেগুলো সেগুলোকে আলাদা করে লিখে নিয়েছি। এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স এখানে সি ওয়াই হবে, সি এক্স সি ওয়াই সি জেড, ঠিক আছে? ডিএক্স ডিওয়াই ডিজেড। ক্লিয়ার? এবার হচ্ছে টি এর মান অর্থাৎ ট্রান্সফরমেশনের মানগুলো, তাহলে কী হবে, টি এর মান হবে টি টি কিউব টি স্কোয়ার টি, আর এখানে হচ্ছে হোমোজিনিয়াসের 1, বা আপনারা যদি এক্সকে ডিএক্সে করেন তাহলে হচ্ছে এখানে 1ই আসবে, বা এটা হোমোজিনিয়াসের মানও বলতে পারেন। তো এখানে কিউ অফ টি এর জন্য ফর্মুলা হচ্ছে টি ইন্টু সি। টি এর মান তো ট্রানজ্যাকশনের মান বা ট্রান্সফরমেশনের মান, আর সি তো বললাম সহগের যে মানগুলো। তো সিকে আবার ভেঙে লেখা যায় টি ইন্টু এম ইন্টু জি। এখন এম আর জিটা কি, এম হচ্ছে বেসিস ম্যাট্রিক্স আর জি হচ্ছে জিওমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে কিউ অফ টি এর জন্য আমরা এই যে পয়েন্টগুলো এক্স টি ওয়াই টি জেড টি, এই যে এক্স টি ওয়াই টি জেড টি লিখে নিয়েছি। তাহলে এটার জন্য আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি প্রথমটার ক্ষেত্রে যদি জিওমেট্রিক চিন্তা করি, এই যে জিওমেট্রিক দিয়ে চিন্তা করি, তাহলে কী হবে আমাদের G1 G2 G3 G4, কারণ এখানে 4x4 ম্যাট্রিক্স আছে, এই যে এখানে 4x4 ম্যাট্রিক্স হবে হোমোজিনিয়াস যদি চিন্তা করি সেক্ষেত্রে। তাহলে এখানে কী হবে M11 M21 M31 M41, M12 M22 M32 M42, M13 M23 M33 M43, M14 M24 M34 M44, আর এটা তো T3 T2 T আর 1, এটা তো আমরা এই টি এর মানটাই লিখে নিয়েছি, এই যে টি এর মানটাই এখানে লিখে নিয়েছি। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো এই ফর্মুলাকে আমরা এখন হারমিট কার্ভে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, তো এই যে হারমিট কার্ভ ডেরিভেশন আসলে এইটাই আসবে, ঠিক আছে? ডিফাইন্ড বাই 2 এন্ড পয়েন্ট অ্যান্ড 2 এন্ড পয়েন্ট টেনজেন্ট ভেক্টর। টেনজেন্ট মানে কি, ডিরেকশন। দেখেন দুইটা পয়েন্ট দেওয়া আছে P1 আর P2, সরি P1 আর P4, আপনারা P2 নিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা না, বা অন্য কোনো অ্যালফাবেটও নিতে পারেন আপনাদের ইচ্ছা। এবার হচ্ছে P1 থেকে এই ডিরেকশনে গেছে হচ্ছে R1, P4 থেকে এই ডিরেকশনে গেছে R4, আর P1 এর জন্য টি এর মান 0, P2 এর জন্য P4 এর জন্য টি এর মান 1, টি এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, এক্স অফ টি এ এক্স টি কিউব প্লাস বি এক্স টি স্কোয়ার প্লাস সি এক্স টি প্লাস ডিএক্স, এটা আমরা একটুকে দেখে আসলাম। তাহলে যদি এই সহগগুলোকে প্রথমে বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে টি কিউব টি স্কোয়ার টি, আর এখানে ডিএক্স করলে 1,
এখানে হচ্ছে MHGH। MHGHটা কি আমি একটু আগে দেখালাম, এমতে হচ্ছে বেসিস ম্যাট্রিক্স, জিতে হচ্ছে জিওমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এমতে হচ্ছে বেসিস ম্যাট্রিক্স আর এইচতে হচ্ছে হারমিট কার্ভ, আর জিতে হচ্ছে জিওমেট্রি ম্যাট্রিক্স, এইচতে হচ্ছে হারমিট কার্ভ। ঠিক আছে, কনফিউজড হবেন না। তো দেখেন এখন যদি আমরা পি এর জন্য এই যে পয়েন্ট P1 আর P4 এর জন্য ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে P1 এর জন্য এক্স এর মান একবার ধরবো, টি এর জন্য 0। ঠিক আছে, যখন টি 0 তখন কী হবে, 0 কিউব করলে 0, 0 স্কোয়ার করলে 0, 0 স্কোয়ার করলে 0, এখানে 1 তো বসে গেল। এরপর যখন P4 চিন্তা করব তখন টি এর মান কত হবে, টি এর মান হচ্ছে 1 হবে, কারণ এখানে দেখেন কোনো টি নাই, এই জন্য 1টা এখানে বসে গেছে। যেহেতু টি এর জন্য আমরা ক্যালকুলেশন করছি, শুধুমাত্র টি এর জায়গাগুলো 0 বসলে আমাদের এই 3টা 0 হয়ে যাচ্ছে। এখন করছি কার জন্য, এখন করছি হচ্ছে P4 এর জন্য, টি এর মান 1। তাহলে টি এর মান আমি এখানে 1 লিখে নিলাম, এক্স অফ টি, এই যে টি এর মান এখানে 1 লিখে নিলাম। তাহলে এখানে 1 কিউব করলে 1, 1 এর স্কোয়ার করলে 1, 1 এখানে 1, আর এইটা তো হোমোজেনাসের 1 এখানে বসে গেল। তাহলে P1 আর P4 এর জন্য আমাদের মানটা আমরা পেয়ে গেছি। আমাদের যে বেসিস ম্যাট্রিক্স এবং জিওমেট্রি ম্যাট্রিক্সের জন্য হারমিট কার্ভের যে মান, সেটা P1 আর P4 এর জন্য পেয়ে গেলাম। এখন দেখেন আমরা যদি এক্স বার চিন্তা করি, এক্স বার টি, তাহলে কী হবে, আমাদের মানটা কীরকম হবে দেখেন। এটাকে যদি আমরা ডেরিভেশন করি তাহলে কী হবে, 3 সামনে আসবে, টি স্কোয়ার হয়ে যাবে, 2 সামনে আসবে, টি হবে, টি এর মানটা এখানে 1 হয়ে যাবে, আর এখানে তো 1 আসেই, 1টা মানে 0 হয়ে যাবে। এখানে এই কাজটাই করা হয়েছে। তাহলে দেখেন, সরি এখানে একটা স্কোয়ার না, এখানে স্কোয়ার না, এখানে 2 হবে, কারণ দেখেন এখানে 3 সামনে আসলো, স্কোয়ার হলো, এখানে 2 সামনে আসলো, টি থাকলো, এখানে টি এর মান 1 হয়ে গেল, 1 এর মান 0 হয়ে গেল, জাস্ট ডেরিভেশন করেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি টি এর জায়গায় কী হবে, আমাদের আর এর জন্য ক্যালকুলেশন করব। পি এর জন্য ক্যালকুলেশন করলাম না, পয়েন্ট 1 আর 0.4 এর জন্য ক্যালকুলেশন করলাম, বাকি আছে কি R1 আর R4, R1 R4 এর জন্য এখন আমরা ক্যালকুলেশন করব। যখন টি এর মান 0, টি এর মান তো দেওয়া ছিল কোশ্চেনে, টি এর মান একটা 0 একটা হচ্ছে 1, তাহলে যখন 0 এর জন্য ক্যালকুলেশন করবো তখন কী হবে, 3 × 0 স্কোয়ার, 2 × 0, তাহলে 0, এখানে তো 1, এখানে কোনো টি নাই, তাহলে 1টা বসে গেল, এখানে 0, 0 বসে গেল। আবার দেখেন যখন R4 এর জন্য আমরা এক্স এর মান 1 ধরবো, এই টি এর জায়গায় যখন 1 ধরবো তখন কী হবে, 3 × 1 স্কোয়ার, তাহলে 3, 2 × 1 2, এখানে 1 বসে গেল, এখানে 0 বসে গেল। তাহলে R1 R4 এর জন্য আমরা মানটাকে পেয়ে গেলাম। তাহলে দেখেন P1 P4 R1 R4 ইজিক্যাল টু আমরা লিখতে পারি জিওমেট্রিক হারমিট কার্ভের জন্য তার মানগুলো হচ্ছে এটা। এবং এখান থেকে দেখেন আমরা P1 এর জন্য কোন মান পেয়েছি, P1 এর জন্য পেয়েছি 0 0 0 1 লিখে নিলাম। P4 এর জন্য পেয়েছি 1 1 1 1 লিখে নিলাম। এরপরে R1 এর জন্য পেয়েছি 0 0 1 0, R4 এর জন্য অর্থাৎ R4 এর জন্য পেয়েছি 3 2 1 0 লিখে নিলাম। আর এখানে এই যে MHGH তো আছেই, অর্থাৎ বেসিস ফাংশন আর জিওমেট্রিক ফাংশন। এখান থেকে এই GH আর এই GS কিন্তু কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, MH এর মান পেয়ে যাচ্ছি এইটা। ঠিক আছে, MHটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হচ্ছে, যদি আমরা MHকে এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, এটা রিভার্স হয়ে যাবে বা ইনভার্স হয়ে যাবে, তাই না? তাহলে MHকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এই যে মানটা, এটাকে আমরা কী করবো এখন, এই যে আমরা এখানে এটাকে ইনভার্স করব। ক্লিয়ার? ইনভার্স করার পর আমাদের মানটা আসবে 2 -2 1 1 -3 3 -2 -1 0 0 0 1 0 1 0 0 0। ক্লিয়ার? তাহলে MH এর মানটা আমরা পেয়ে গেলাম। এরপরে কাজ কি দেখেন, এই যে আমাদের ফর্মুলা, টি এর মান তো আমরা অলরেডি জানি, MH এর মান, টি এর মান কত দেখেন, এই যে টি এর মান আমরা প্রথমেই বের করে ফেলেছি, এইটা টি এর মান হচ্ছে এইটা। এরপরে MH এর মান তো আমরা এখানে পেয়ে গেলাম। আর GH এর মান ছিল কোনটা দেখেন, GH এর মান ছিল এইটা, তাই না? তো আমরা কাটাকাটি করার পর তো MH পেয়েছি, বাট এটা তো আগেই ছিল। তাহলে P1 P4 R1 R4 এটাকে আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে এখন যদি আমরা চিন্তা করি দেখেন তাহলে কী হচ্ছে, 2 × t³ minus 3 × t², এখানে টি এর জন্য 1 বসবে, আর এখানে সরি টি এর জন্য 0 গুণ করলে, আর এখানে এই যে এই 1টা এখানে বসে গেল, আর এটা হচ্ছে P1 এর জন্য, তাহলে P1 প্লাস, আবার এখন কী করবো এই কলামটার জন্য
মাইনাস টি কিউব প্লাস 3t স্কোয়ার, এটা করলে 0 টি আর 0, এখানে 1 আর 0, তাহলে গুণ করলে 0 হচ্ছে, তাই জন্য লিখলাম না, এখানে হচ্ছে p4 লিখলাম, প্লাস এখানে t3 বসলো, এবার হচ্ছে এখানে মাইনাস 2t কিউব টি স্কোয়ার আর এখানে হচ্ছে 1, তাহলে টি আর 1-এর জন্য এখানে 0, তাহলে এখানে 0 আর বসবে না, এখানে টি বসলো, আর এখানে হচ্ছে কে আর 1, তাই না, প্লাস আবার লাস্টের যে রোটা 1, তাহলে টি কিউব মাইনাস 1, তাহলে এখানে মাইনাস টি স্কোয়ার 0 0, তাহলে এখানে আর কিছু বসলো না, এখানে r4 বসে গেল। তো এটা ছিল মেনলি আমাদের হার্মিট কার্ভের ডেরিভেশন। তো আপনার যদি ডেরিভেশন আসে তাহলে এটাই আপনারা করে দিয়ে আসলে আপনাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। জাস্ট এই পার্টটুকু এখান থেকে শুরু করে আপনারা মানগুলো বসাবেন এবং এইভাবে আপনারা লাস্ট পর্যন্ত মানে কোন কোন পার্টগুলো সূত্র অনুযায়ী বসিয়ে দিলেই আপনার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো ভিডিওর লেন্থে একটু বড় হয়ে গেছে, কারণ আমি একটা ভিডিওতেই চেষ্টা করছি সবগুলো কার্ভকে বোঝানোর জন্য এবং সেখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আপনাকে বলে দিয়েছি। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তবে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।